নিহারবাবু প্রখর বুদ্ধিমান ব্যক্তি। ইউরোপের ছায়া যে বাংলাদেশে এসে পড়তে দেরি হবে না, এটা তিনি পূর্বাহ্নেই বুঝতে পেরেছিলেন যে আমাদের দেশেও যেরকম ঔন্নাসিক সাহিত্য দেখা দিয়েছে, তাতে সাধারণ পাঠক ওইসব আখ্যাহীন গল্প ছেড়ে তাদের চিরন্তন কৌতূহল মেটাবার জন্য চিত্তের নতুন খাদ্য খুঁজবে। তাই তিনি প্রথমত কিরিটি রায়কে কিশোরদের আসরে নামালেও সেখান থেকে সরিয়ে আনতে বিলম্ব করেননি। কিরিটি রায় পরিণত বুদ্ধি পাঠকদের আসরে দেখা দিলেন এবং দেখতে দেখতে আসর জমিয়ে বসলেন। বাংলা সাহিত্যের জনপ্রিয় রহস্য উপন্যাস লেখক ডাক্তার নিহার রঞ্জন গুপ্তের রচনাবলী থেকে ধারাবাহিক পাঠের আমাদের আজকের আয়োজন কিরিটি রায়ের গল্প রেশমি ফাঁস। রাত্রির কালো অন্ধকার, সমস্ত বাড়িটা যেন রাত্রির সেই ঘন অন্ধকারে একেবারে নিঃশেষে হারিয়ে গিয়েছে। উপরের দালানের বড় ঘড়িটাই ঢং ঢং করে 12টা বাজল। ঠিক সেই সময় এক আর্ত চিৎকারটা হঠাৎ জেগে উঠেই যেন আচমকা আবার মিলিয়ে গেল রাত্রির নিস্তব্ধতায়। মনে হল কে যেন সেই চিৎকারের শব্দটাকে মুহূর্তে গলা টিপে থামিয়ে দিল। বিজয়বাবু বলতে লাগলেন, চিৎকারের শব্দে প্রথমটা আমি হতবুদ্ধি হয়ে গিয়েছিলাম, তারপর ধীরে ধীরে নিজের সত্তাকে ফিরে পেলাম। সব আবার তখন স্তব্ধ নিঝুম হয়ে গিয়েছে। তারপর বিজয়বাবুর মুখের দিকে চেয়ে কিরিটি প্রশ্ন করল। তারপর ঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়ালাম, সুইচ টিপে আলোটা জ্বালালাম, কিন্তু আশেপাশে সন্দেহজনক কোনো কিছুই দেখতে পেলাম না। সামনেই নিচে নামবার সিঁড়ি, রাতেও সিঁড়িতে আলো জ্বলে। সিঁড়ি দিয়ে নিচে নামলাম, সেখানেও কিছু দেখতে পেলাম না। আবার উপরে উঠে এলাম, সকলের ঘরেই তখন ভিতর থেকে দরজা বন্ধ। একটু আগের আর্তচিৎকারের শব্দে কারো ঘুম ভেঙেছে বলে মনে হলো না। নিজের ঘরে এসে আবার দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়লাম। নানা চিন্তায় মন আচ্ছন্ন, একসময় ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে বিনয়ের ডাকে ঘুম ভাঙল। উঠে দরজা খুলে দিতেই সে হাউ হাউ করে কেঁদে উঠল, সর্বনাশ হয়ে গেছে দাদা, জ্যাঠামশাইকে কে খুন করেছে। খুন করেছে? সে কি? হ্যাঁ, দেখবে, এসো। বিনয়ের সঙ্গে জ্যাঠামশাইয়ের ঘরে গেলাম। সকলেই তখন সেখানে উপস্থিত। চাকর বাকররাও দরজার বাইরে জটলা পাকাচ্ছে। ঘরের মধ্যে ঢুকে দেখি যে আরাম কেদারায় জ্যাঠামশাই বেশিরভাগ সময় শুয়ে বিশ্রাম করতেন, তার উপরেই জ্যাঠামশাইয়ের প্রাণহীন অসাড় দেহটা এলিয়ে পড়ে আছে। গলায় একটা রেশমি সুতোর ফাঁস শক্ত করে আটা। চোখ দুটো ঠেলে কোটর থেকে বেরিয়ে এসেছে, বিভৎস। সমস্ত মুখখানা একেবারে নীল হয়ে গিয়েছে। ঠোঁটে ঠোঁট চাপা আর ঠোঁটের পাশ দিয়ে কালো রক্তের ফেনা গড়াচ্ছে। কেদারার দুপাশের হাত দুটো অসহায়ভাবে ঝুলছে। মৃতদেহ ঘিরে সকলেই চারপাশে দাঁড়িয়ে আছে। সে দৃশ্যে সকলেই স্তম্ভিত বিমূঢ়। পিতার অধিক ছিলেন জ্যাঠামশাই আমাদের সকলের কাছে। ব্রহ্মচারী মানুষ, ভাইপোরা আমরাই ছিলাম তার সব। এই 32 বছরে কখনো দুঃখের ছায়া দেখিনি। জীবনে যার চেয়ে বড় আপনজন আর কেউ ছিল না, যার চেয়ে বেশি কাউকে ভালোবাসিনি। তার নৃশংস মৃত্যু কতখানি অভিভূত হলাম আপনাকে বুঝিয়ে বলতে পারব না মিস্টার রায়। বিজয়বাবু দুচোখ জলে ভরে এলো। আচ্ছা বিজয়বাবু, সাধারণত আপনি কত রাতে শুতে যান? কিরিটি প্রশ্ন করে। আমি একটু তাড়াতাড়ি ঘুমোই, রাত্রি 10টার বেশি বড় একটা জাগি না। জীবনের দীর্ঘ 30টা বছর রেশমের ব্যবসায় সাফল্য ও লক্ষাধিক টাকা উপার্জন করে আজ যখন শশাঙ্ক চৌধুরী জীবনে সুপ্রতিষ্ঠিত, তখন শেষে এমনই রেশমি সুতোর ফাঁসে প্রাণ দিয়ে গেলেন। কি নির্মম, কি মর্মঘাতী! যে রেশম তার জীবনে যশ, মান, অর্থ, প্রতিপত্তি এনেছিল, সেই রেশমই আকস্মাৎ এক রাতে তার জীবনান্ত ঘটাল। এর চেয়ে মর্মান্তিক আর কি হতে পারে? ছোট ছোট 3টি অনাথ ভাইকে নিয়ে
যেদিন শশাঙ্ক শেখর পিতৃহীন হন, বয়স তখন তার মাত্র 21 বছর। শশাঙ্কর এক দূরসম্পর্কীয় মামা বহরমপুরে রেশমের কুঠিতে কাজ করতেন। শশাঙ্ক বিএসসি পাশ করেছিলেন। মামার আহ্বানে বহরমপুরে গিয়ে রেশম কুঠিতে সামান্য 50 টাকা মাহিনায় চাকরি নিলেন। রেশম কুঠির স্বত্বাধিকারী ছিলেন এক খ্রিস্টান সাহেব। অধ্যবসায়, পরিশ্রম এবং বুদ্ধির জোরে শশাঙ্ক শীঘ্রই সাহেব স্বত্বাধিকারীর দৃষ্টি আকর্ষণ করলেন। বৈজ্ঞানিক উপায়ে তিনি উন্নত ধরনের রেশম প্রস্তুত করার পন্থা আবিষ্কার করলেন এবং সে রেশম বাজারে বহুমূল্যে বিক্রি হতে লাগল। শশাঙ্ক শেখরের কপাল গেল ফিরে। ছাত্রজীবনের পিতার আকস্মিক মৃত্যুতে উচ্চশিক্ষার আশা অঙ্কুরেই বিনষ্ট হয়েছিল। সে দুঃখের তার সীমা ছিল না। সেই অঙ্কুরে বিনষ্ট আশাকে তিনি সাফল্য মণ্ডিত করতে চাইলেন ছোট 3 ভাই মধুশেখর, শম্ভুশেখর এবং সাধুশেখরকে দিয়ে। 3 ভাইয়ের মধ্যে শম্ভুর বুদ্ধি ছিল বেশি, কিন্তু হঠাৎ একদিন অতর্কিতে তার মৃতদেহ তারই শয়নকক্ষে পাওয়া গেল। মৃত্যুর কারণ জানা গেল না। অস্বাভাবিক মৃত্যু বলে পুলিশ সন্দেহ করেছিল, কিন্তু কেলেঙ্কারির ভয়ে শশাঙ্ক শেখর টাকা দিয়ে অনেক চেষ্টা চরিত্র করে গোপনে সব মিটিয়ে দিলেন। কিন্তু সেদিন শশাঙ্ক টাকা ঢেলে গৃহের যে কলঙ্ক মুছে ফেলে দিতে চেয়েছিলেন, জীবনের যে কালো পৃষ্ঠাটা ভুলে যেতে চেয়েছিলেন, সত্যিই কি তা মুছে গেল? শম্ভুর মৃত্যুর প্রায় 8-10 বছর পরে ক্রমে শশাঙ্কের রেশম ব্যবসা বড় হয়ে উঠেছে। ব্যাংক ব্যালেন্স ক্রমে স্ফীত হয়ে উঠেছে। একা শশাঙ্ক সব দিক দেখে উঠতে পারছে না। বয়সও যথেষ্ট হয়েছে। একরকম বাধ্য হয়েই তাকে মধুকে ব্যবসার মধ্যে টেনে নিতে হলো। ইতিমধ্যে মধু এবং সাধুকে তিনি বিবাহ দিয়েছিলেন। মধুর 2টি ছেলে আর সাধুর 1টি। ছোটবেলা হতেই সাধুর লেখাপড়ার দিকে তেমন কোনো দিনই আকর্ষণ ছিল না। কোনো মতে মেট্রিক পাশ করলেও আয়ের গণ্ডি সে উতরতে না পেরে তাস, পাশা ও আড্ডা নিয়ে সময় কাটাতে লাগল। শশাঙ্ক মনে মনে দুঃখ পেলেও মুখে কিছু বলতেন না ছোট ভাইকে। মধুর বড় ছেলে বিজয়ের যখন 21 বছর বয়স, সেই সময় হঠাৎ আবার মধুকে দুর্দান্ত কলেরা রোগে পেয়ে বসল। 4 ঘন্টার মধ্যেই সে মারা গেল। বিজয়ের ছোট ভাই বিনয়ের বয়স তখন 16 বছর। মধুর মৃত্যুতে শশাঙ্ক বড় বেশি আঘাত পেলেন, কিন্তু অত্যন্ত চাপা মানুষ বলে তেমন বোঝা গেল না। দ্বিগুণ উৎসাহে যেন তিনি ব্যবসায়ের মধ্যে ডুবে গেলেন। ভিতরে ভেতরে কিন্তু শশাঙ্কের প্রাণশক্তি ক্ষয় হয়ে আসছিল। অবশেষে একদিন শশাঙ্ক শেখর বিশ্রাম নিতে বাধ্য হলেন। কারবার দেখাশোনা করতে লাগল মধুর বড় ছেলে বিজয় আর সাধুর একমাত্র পুত্র অমিয়। কলকাতার অফিস দেখাশোনা করত সাধু, তবে সে শুধু নামে। বিনয়ই বেশিরভাগ সময় কাকার সঙ্গে থাকত এবং কলকাতা অফিসে যা কিছু তাকেই দেখতে হতো। গড়িয়াহাটা অঞ্চলে শশাঙ্ক শেখরের মস্ত বড় বাড়ি। বিজয়, বিনয় আর অমিয় সকলেই অবিবাহিত। সাধুর স্ত্রী সুনয়নী দেবী কলকাতার বাড়িতে সর্বময় কর্ত্রী। হঠাৎ এই দুর্ঘটনা। এবারে কিন্তু আর পুলিশকে ফাঁকি দেয়া গেল না। পুলিশ এলো, তদন্ত শুরু হলো। এবাড়ির সঙ্গে আগেকার একটা ঘটনাকে কেন্দ্র করে কিরিটির আলাপ পরিচয় হয়েছিল এবং ক্রমে শশাঙ্কের সঙ্গে ও এ বাড়ির সকলের সঙ্গেই, এমনকি সুনয়নী দেবীর সঙ্গেও যথেষ্ট আলাপ ও সৌহার্দ্য জমে উঠেছিল কিরিটির। ইদানিং কিরিটি সকালবেলাটা প্রত্যাহই প্রায় 2-3 ঘণ্টা করে শশাঙ্কের প্রকাণ্ড লাইব্রেরি ঘরে বই পড়ে আর শশাঙ্কের সঙ্গে নানান আলাপ আলোচনায় কাটিয়ে যেত। সেদিনও নিত্যকার মতো সকালবেলা এ বাড়িতে এসে কিরিটি শশাঙ্কের আকস্মিক মৃত্যু সংবাদে স্তম্ভিত বিমূঢ় হয়ে গেল। 2 দিন আগে ব্যবসা সংক্রান্ত ব্যাপারে বিজয় আর অমিয় কলকাতার বাড়িতে এসেছে। বিজয়ের মুখেই কিরিটি অনুপার্বিক সমস্ত ঘটনা শুনল। পুলিশ উপরের ঘরে আছে না বিজয়বাবু? কিরিটি প্রশ্ন করে। হ্যাঁ, টালিগঞ্জের ইনচার্জ সুচিতবাবু আর লালবাজার থেকে ইন্সপেক্টর মফিজউদ্দিন তালুকদার সাহেব এসেছেন। তালুকদার এসেছে? চলুন ওপরে যাওয়া যাক। হি ইজ অ্যান ওল্ড ফ্রেন্ড অফ মাইন। বিজয়বাবুর সঙ্গে কিরিটি এসে দোতলায় যে ঘরে মৃতদেহ আছে, অর্থাৎ শশাঙ্ক শেখরের শয়নকক্ষে প্রবেশ করল। আরে কিরিটি, তুমি এখানে?
এদের সঙ্গে আমি বিশেষ পরিচিত। বলতে বলতে কিরিটি তখনও যেখানে আরাম কেদারার উপরে শশাঙ্ক শেখরের নিষ্প্রাণ অসার দেহটা পড়েছিল সেইখানে এসেই দাঁড়াল। 24 ঘন্টা আগেও ও দেহ প্রাণ প্রাচুর্যে ভরপুর ছিল। মাত্র 24 ঘন্টার ব্যবধান। এই তো জগৎ, এই তো জীবন। মৃত্যু তার কঠোর হিমশীতল স্পর্শে ওই দেহের সমস্ত অহংকার, সমস্ত গৌরব যেন শোষণ করে নিয়ে গেছে, একেবারে নীল হয়ে গিয়েছে। কিরিটি হঠাৎ ঝুঁকে পড়ে কেদারার দুপাশে অসহায়ভাবে ঝুলন্ত শশাঙ্ক শেখরের একখানা হাত তুলেই ছেড়ে দিল। আত্মগত মৃদু কণ্ঠে বলল, রিগোর মোর্টিস সেট ইন করেছে দেখছি। তারপর মৃতদেহের চতুর্পার্শ্বে একবার চোখ বুলিয়ে নিল। কেদারার সামনেই একটা ছোট টিপয়, একটা আঢাকা কাচের গ্লাসে তখনও দেখা যাচ্ছে অর্ধেকটা জল। রাত্রে উনি শোবার আগে জল খেতেন না? কিরিটি বিজয়ের মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করল। হ্যাঁ, ডায়াবেটিসের রোগী হলেও রাতে শোবার আগে জল খাওয়া জ্যাঠামশাইয়ের দীর্ঘদিনের অভ্যাস ছিল। মৃতদেহের পায়ের দিকে তাকিয়ে কিরিটি আবার প্রশ্ন করে, ওর স্লিপার দুটো কোথায়? দেখছি না যে। কিরিটির কথায় সকলেরই সেদিকে নজর পড়ল। সত্যি, শয়নকক্ষে নিয়মিত যে ঘাসের স্লিপার জোড়া উনি ব্যবহার করতেন সেটা কেদারার আশেপাশে কোথাও নেই। স্লিপার জোড়া ঘরের মধ্যে কোথাও দেখা গেল না। আচ্ছা, মৃতদেহ প্রথম কে দেখেছে? কিরিটি বিজয়বাবুকেই জিজ্ঞাসা করল। এবারে বিনয় কথা বলল, জেঠামনির চাকর হরেকেষ্ট। তাকে একবার ডাকুন তো। হরেকেষ্টকে ডেকে আনা হলো। লোকটার বয়স প্রায় 50-এর কাছাকাছি। দেহে সবে যেন ভাঙন ধরেছে। বেটেখাটো আটোসাটোর চেহারা, পরনে ধোপ দুরস্ত ধুতি আর ফতুয়া গায়ে। তোমারই নাম হরেকেষ্ট? তালুকদার প্রশ্ন করে। জি হুজুর। হরেকেষ্ট কিরিটির বিলক্ষণ পরিচিত। কিরিটি সোজাসুজি প্রশ্ন শুরু করে, হরেকেষ্ট, ব্যাপারটা আমাকে সব খুলে বলো তো। রোজ খুব সকালে কর্তাবাবু প্রথমে এক গ্লাস গরম জলের সঙ্গে লেবুর রস খেতেন। আপনি তো জানেন রায়বাবু। আজ ভোরে গরম জল নিয়ে এসে ঘরের দরজা ভেজানো দেখে ঠেলতে গিয়ে দেখি দরজা ভেতর থেকে বন্ধ। দরজা বুঝি খোলাই থাকতো? হ্যাঁ, কর্তাবাবু কখনো দরজা বন্ধ করে রাখতেন না। তারপর? বাবুকে ডেকে যখন কোনো সাড়া পেলাম না, তখন ভাবলাম বাবু হয়তো ঘুমাচ্ছেন। ক্রমে বেলা যখন 7টা বাজল, কর্তাবাবুর ঘরের দরজা খুলল না। মনে কেমন সন্দেহ হলো। আজ 21 বছর এ বাড়িতে চাকরি করছি, এমন তো কখনো হয় না। কর্তা নিয়মিত কি শীত কি গ্রীষ্ম ভোর 5টার মধ্যেই ঘুম থেকে ওঠেন। ঘরের দরজাও কখনো বন্ধ থাকে না। তাড়াতাড়ি গিয়ে তখন ছোটবাবুকে ডাকলাম। ছোটবাবু তখন ঘুম থেকে উঠে সবে চা খাচ্ছেন। আমার কথা শুনে তাড়াতাড়ি ছুটে এলেন। ডাকাডাকি করে দরজায় ধাক্কাধাক্কি করেও যখন কোনো সাড়া শব্দ পাওয়া গেল না, ছোটবাবু আর আমি দরজা ভেঙে ঢুকলাম। প্রথমটা বিছানা খালি দেখে আমরা বুঝতে পারিনি। তারপর হঠাৎ ছোটবাবুর চিৎকার শুনে চেয়ে দেখি আমাদের সর্বনাশ হয়ে গেছে। কর্তাবাবুর দেখাশোনা তো তুমি করতে, তাই না হরেকেষ্ট? আগে আপনি তো সবই জানেন। রাত 10:30টার সময় প্রত্যাহ এক গ্লাস জল কর্তার ঘরে রেখে আমার রাতের মতো ছুটি মিলত। এদিকে আবার ঠিক ভোর 5টার সময় এসে গরম জল আর লেবুর রস মিশিয়ে দিতে হতো। দিনের বেলায় আমাকে সর্বদাই তার কাছে থাকতে হতো। তাহলে গতকাল রাত 10টার সময় তুমি যখন কর্তাবাবুর জল রাখতে এখানে আসো, তখন তিনি বেঁচে ছিলেন? আজ্ঞে। সে সময় বাবু নিশ্চয় জেগেছিলেন? আজ্ঞে। কথাবার্তা হয়েছিল কিছু? না, তেমন কিছু না। তবে জলটা রেখে গেলাম আর বলে গেলাম, কর্তা জল রইল। তিনি বললেন জিজ্ঞেস করলাম আর কোনো কিছু দরকার আছে কিনা, বললেন না। ওই চেয়ারটাতেই তিনি বসেছিলেন না বিছানায় শুয়েছিলেন? আগে ওই চেয়ারটাতেই বসেছিলেন, জানালার কাছে ঘরের দিকে পিছন ফিরে।
কিরিটি হঠাৎ যেন চমকে ওঠে। ঠিক বাইরের বারান্দায় এমন সময় জুতোর মচমচ আওয়াজ পাওয়া গেল। কিরিটি তালুকদারের দিকে ফিরে তাকিয়ে বলল, ইনি আমাদের ডাক্তার আহমেদ। বলতে বলতে পুলিশ সার্জন ডক্টর আহমেদ এসে ঘরে প্রবেশ করলেন এবং ঘরের চারপাশে একবার দৃষ্টিপাত করেই কিরিটিকে দেখে সোল্লাসে বলে ওঠে, কিরিটি রায়, দেন সামথিং ইজ রিয়েলি ব্যাড। তারপর মিস্টার রায়, রহস্য ঘনীভূত তো? কিরিটি হাসতে হাসতে বলে, আপাতত অন্ধকার রাত্রে রেশমি ফাঁসে নিষ্ঠুর এক হত্যাকাণ্ড মাত্র। আগে আপনি ডেড বডি পরীক্ষা করুন, যতটা সম্ভব পুলিশকে সাহায্য করুন। পুলিশকে? মানে আমার ওল্ড ফ্রেন্ড তালুকদারকে? সে তো আছেই, কিন্তু তাহলে আপনি? না, হঠাৎ এসে পড়েছি। এদের সঙ্গে যথেষ্ট জানাশোনা আছে আগে থাকতেই, এবং বিশেষ করে মৃত শশাঙ্কবাবুর সঙ্গে যথেষ্ট হৃদ্রতা ছিল আমার, তাই একটু জিজ্ঞাসাবাদ করছিলাম আর কি। তাছাড়া বোঝেন তো, দীর্ঘদিনের অভ্যাস। কিরিটি মৃদু হাসতে থাকে। ডক্টর আহমেদ তার কাজ শুরু করেন। মোটামুটি পরীক্ষা সেরে উঠে দাঁড়াতেই কিরিটি প্রশ্ন করে, কতক্ষণ মৃত্যু হয়েছে বলে মনে হয় আহমেদ? তা প্রায় ঘন্টা 11-12 হবে বই কি। আমারও তাই ধারণা। আচ্ছা, স্ট্র্যাঙ্গুলেশনই তো মৃত্যুর কারণ? আপাতত তাই বলে মনে হচ্ছে। ময়নাতদন্ত করে দেখা যাক, ইফ সামথিং মিস্টেরিয়াস ইজ ফাউন্ড। এরপর কিরিটি তালুকদারকে প্রশ্ন করে, তোমাদের পুলিশের তদন্ত শেষ হয়েছে তালুকদার? হ্যাঁ, মোটামুটি, কেবল জবানবন্দি নিতে বাকি। তবে শুরু করো, আমি অপেক্ষা করি। তোমার কাজ শেষ হয়ে গেলে একসঙ্গেই আমার গাড়িতে ফেরা যাবে, কি বলো? বেশ। তালুকদারের নির্দেশে টালিগঞ্জ থানা ইনচার্জ তার জবানবন্দি নেওয়া শুরু করলেন। লোকজনের মধ্যে বাড়িতে মৃত ব্যক্তিকে বাদ দিয়ে শশাঙ্কের ছোট ভাই সাধুশেখর, মধুর 2 পুত্র বিজয় আর বিনয় শেখর, সাধুর একমাত্র পুত্র অমিয়, অমিয়র মা সুনয়নী দেবী, শশাঙ্ক শেখরের খাস ভৃত্য হরেকেষ্ট, নেপালি ভৃত্য বাহাদুর এবং একজন উড়িয়া ভৃত্য গোলক, রাধুনী বামুন কৈলাস, ঝি হরিমতি, সোফার উজ্জ্বল সিং এবং দারোয়ান বিক্রম সিং আর লাল সিং। একে একে সকলের জবানবন্দি নেওয়া হলো আলাদা আলাদা করে, একমাত্র সুনয়নী দেবী আর সাধুশেখরকে বাদ দিয়ে। এদের সকলকে ঘর থেকে বিদায় দিয়ে সবশেষে এদের দুজনকে ডেকে পাঠানো হলো। টালিগঞ্জের থানা অফিসার সুচিতবাবু জানালেন, সকলের জবানবন্দি থেকে ব্যাপারটা যা দাঁড়াচ্ছে, শশাঙ্ক শেখর চৌধুরীকে শেষ জীবিত দেখেছে তার খাস ভৃত্য হরেকেষ্টই। রাত্রি 12টার সময় বিজয় তখন পড়াশোনা করছিলেন। একটা আর্ত চিৎকার শুনতে পান, কিন্তু ঘর থেকে বেরিয়ে কোথাও তিনি সন্দেহজনক কিছু দেখতে পাননি বা শুনতে পাননি। বাড়িতে রাত্রির খাওয়া দাওয়া 9:30টার মধ্যে চিরদিন শেষ হয় এবং গতরাতেও তার ব্যতিক্রম ঘটেনি। বিজয়বাবু বর্ণিত চিৎকারের শব্দটা বিজয়বাবু ভিন্ন আর কেউ শুনতে পাননি। বিনয়বাবু রাত্রি 9:30টার সময় তার জ্যাঠামশাই শশাঙ্ক শেখরের ঘরে গিয়েছিলেন ব্যবসা সংক্রান্ত কথাবার্তা বলতে। মিনিট 5-7-এর মধ্যেই কথা শেষ হওয়াতে তিনি চলে আসেন। তারপর বিনয়বাবু নিজের শয়নকক্ষে গিয়ে শুয়ে পড়েন এবং সারাদিনের পরিশ্রমের পর শীঘ্রই ঘুমিয়ে পড়েন। তারপর আজ সকালে গোলমালে ঘুম ভেঙে উঠে সব জানতে পারেন। গত দিন বা রাতে বিজয়বাবুর সঙ্গে শশাঙ্ক শেখরের দেখা সাক্ষাৎ হয়নি। অমিয় শেখরের জবানবন্দি, তিনি রাত 8টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যান। তিনি গিয়েছিলেন নাইট শোতে সিনেমা দেখতে। হোটেলে খেয়ে সিনেমা দেখে ফিরছেন রাত 12:30টায়। এসেই সোজা নিজের ঘরে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েন। হরেকেষ্টও রাত 10:30টার দিকে জল নিয়ে নিজের ঘরে গিয়ে শোয়। অন্যান্য ভৃত্যদের মধ্যে কেউ কিছু জানে না, যদিও রাত 11:30 পর্যন্ত প্রায় সকলেই জেগেছিল। দারোয়ান লাল সিং রাত 9:30 নাগাদ কাকে যেন বাড়িতে ঢুকতে দেখেছে। ঠিক বুঝতে পারেনি কে সেই লোক এবং বাড়ির কেউ হবে বলে তাকে কোনো প্রশ্নও করেনি। কিরিটি বলে,
হুম, লোকটি কে? উই মাস্ট ফাইন্ড হিম আউট। বাইরে পায়ের শব্দ পাওয়া গেল। প্রথমে সাধুশেখর, তার পশ্চাতে সুনয়নী দেবী ধীর পদে কক্ষে এসে প্রবেশ করলেন। সাধুশেখরের বয়স প্রায় ৫৫-এর কাছাকাছি। প্রথম দৃষ্টিতেই বোঝা যায় লোকটি বেশ শৌখিন। কাঁচাপাকা মাথায় চুল পরিপাটিভাবে ব্রাশ করা, সযত্ন বর্ধিত গোঁফ পালোয়ানি ছাঁচে সূক্ষ্ম করে দুদিকে পাকানো, পরিধানে শান্তিপুরী ধুতি, গায়ে দামি নেটের গেঞ্জি। সুনয়নী দেবীর বয়স ৪০-এর ঊর্ধ্বে, পরিধানে মিলের সাধারণ লাল পাড় শাড়ি, হাতে অলঙ্কারের বাহুল্য নেই, বরফি প্যাটার্নের দুগাছি করে সোনার চুড়ি, শাখা আর লোহা। মাথায় অল্প ঘোমটা, কপালের প্রান্তদেশ ছুঁয়ে আছে মাত্র আলগোছে। টালিগঞ্জ থানার ইনচার্জ অফিসার শুরু করলেন, নমস্কার, আপনি? আগে আমি সাধুশেখর, ইনি আমার স্ত্রী। বসুন, দাঁড়িয়ে রইলেন কেন? নিতান্ত কর্তব্যবোধে এ সময় আপনাদের বিরক্ত করতে বাধ্য হলাম, ক্ষমা করবেন। কাল রাত্রে আপনার মুভমেন্ট সম্পর্কে আমাদের যদি একটু ডিটেইল বলতেন। পাড়ার একটা ক্লাব আছে, প্রতি রাতে আমি সেখানে যাই। কাল রাত ৯টা হবে, ক্লাব থেকে বেরিয়েই আমি শিয়ালদা মার্কেটের কাছে এক বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু দেখা না পাওয়ায় ফিরে আসি। বাড়ি পৌঁছাতে প্রায় ১১টা হয়েছিল। সাধুশেখর এই পর্যন্ত বলেছেন। হঠাৎ সুনয়নী দেবী স্বামীর মুখের দিকে একবার তাকিয়েই চোখ নামিয়ে নিলেন এবং ঘরে ঢোকা অবধি যেমন মাথা নিচু করে বসেছিলেন আবার তেমনইভাবে বসে রইলেন। সাধুশেখর আবার বলতে লাগলেন, এরপর খেয়ে দিয়ে আমি শুয়ে পড়ি। আজ সকালে ঘুম থেকে উঠে চা খাচ্ছি, এমন সময় হরেকৃষ্ণ এসে আমাকে এসব বলে। দাদার ঘরের দরজা ভিতর থেকে বন্ধ, ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। হঠাৎ কিরিটি প্রশ্ন করে, আপনার দাদা কোনো উইল করে গেছেন বলে জানেন? হ্যাঁ, গত বছর দাদা উইল করেছিল জানি। এ বাড়ির আর সকলে কি উইলের কথা জানে? না, একমাত্র আমি, আমার স্ত্রী আর বিজয় ছাড়া বাড়ির আর কেউই উইলের কথা জানে না। ছেলেদের মধ্যে একমাত্র বিজয়বাবু? এর মানে? সাধুশেখর চুপ করে থাকেন। কিরিটি কি ভেবে তারপর আবার প্রশ্ন করে, যদি কিছু মনে না করেন, উইলে মোটামুটি কি ব্যবস্থা যদি বলেন আমাদের? একমাত্র আমার ছেলে অমিয় শেখর ছাড়া সকলেই দাদার সম্পত্তিতে অধিকারী সমানভাবে। অমিয় কেবল মাসে ১৫০ টাকা করে যতদিন বেঁচে থাকবে মাসোহারা পাবে। কেন, অমিয়বাবুকে তিনি হঠাৎ বিষয় থেকে বঞ্চিত করলেন যে? ইদানিং অমিয় রেস খেলতে শুরু করেছিল। দাদা আর আমরা স্বামী স্ত্রী মিলে অনেক বুঝিয়েও ফেরাতে পারিনি। দাদাকে শেষে বাধ্য হয়েই এ ব্যবস্থা করতে হয়েছে। তার এত কষ্টের উপার্জিত সম্পত্তি তার মৃত্যুর পর ঘোড়ার পিছনে তছনছ হবে, এ তিনি সইতে পারেননি। ও আচ্ছা, আপনার স্ত্রীও সম্পত্তির একজন সমান অংশীদার? হ্যাঁ। আচ্ছা, রাত ১২টার সময় একটা চিৎকার শুনতে পেয়েছিলেন? না, আমি তো তখন ঘুমিয়ে। আচ্ছা, আপনি যেতে পারেন। আপনার স্ত্রীকে আমরা আলাদা কটি প্রশ্ন করতে চাই, আপনার আপত্তি আছে? না, ওর যদি কোনো আপত্তি না থাকে। স্বামীর কথায় সুনয়নী দেবী মুখ তুলে তাকালেন। কিরিটি বলল, ২-৪ মিনিটও বেশি লাগবে না বৌদি, আপনাকে ২-৪টে কথা জিজ্ঞাসা করেই ছেড়ে দেব। সাধুশেখর ঘর থেকে চলে গেলেন। আপনি কি কোনো চিৎকার শুনতে পেয়েছিলেন? না। দৃঢ় সংযত কণ্ঠে সুস্পষ্ট জবাব। আপনার স্বামী সাধুবাবু কাল রাতে কখন বাড়ি ফিরেছিলেন?
কিরিটির দ্বিতীয় প্রশ্নে সুনয়নী দেবী কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, উনি তো একটু আগে সে কথা আপনাদের বলে গেলেন। না বৌদি, আপনি তো জানেন উনি মানে আপনার স্বামী সত্য কথা বলেননি। সহসা কিরিটির কথাগুলো যেন মেঘাবৃত আকাশে অশনি সম্পাতের মতোই শোনাল। সত্যি কথা বলুন, যদি এখনো আপনার প্রিয়জনকে ফাঁসির দড়ি থেকে বাঁচাতে চান। ফাঁসি? একটা অর্ধস্ফুট আর্তচিৎকার বেরোল সুনয়নী দেবীর কণ্ঠ চিরে। হ্যাঁ, ফাঁসি। হত্যা অপরাধের আইনে ফাঁসি হল শাস্তি। না না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। অসহ্য কান্নার ভারে সুনয়নী দেবী ভেঙে পড়লেন। মৃতদেহ তখনও তেমনি ঘরের মধ্যে পড়ে আছে। তালুকদার দলবল সহ প্রস্থান করেছেন। ওরা থানায় পৌঁছে মৃতদেহ ময়নাঘরে নেবার ব্যবস্থা করাবেন। দরজার সামনে কেবল একজন পুলিশ প্রহরাই মোতায়েন। কিরিটি একা এখনো ঘর ত্যাগ করেনি। তীক্ষ্ণ দৃষ্টিতে মৃতদেহের মুখের দিকে চেয়েছিল। কি নিষ্ঠুর ভয়াবহ পৈশাচিক হত্যা! দেহের কোথাও স্ট্রাগলের চিহ্ন নেই। যেই হত্যা করে থাকুক, সে মৃত শশাঙ্ক শেখরের একান্ত পরিচিত, এবং পরিচিত যারা এবাড়ির সকলেই তার আত্মীয়, এবং সেদিক দিয়েই সকলের পক্ষেই তাকে হত্যা করা সম্ভব। কিন্তু কে? সাধু শেখর, সুনয়নী দেবী, নাকি বিজয়, বিনয়, না অমিয়? এদের মধ্যে কার পক্ষে শশাঙ্ক শেখরকে হত্যা করা বেশি সম্ভব? শশাঙ্কের মৃত্যুতে কে বেশি ইন্টারেস্টেড? এদের মধ্যে যদি কেউ করে থাকে, মোটিভ তার কতখানি তীব্র ছিল অন্যের চেয়ে? চিন্তান্বিত কিরিটি ঘরের মেঝেটা পরীক্ষা করতে করতে হঠাৎ তার নজরে পড়ল ছোট ছোট কাঁচের টুকরো ইতস্তত বিক্ষিপ্ত। সযত্নে মেঝে থেকে কাঁচের টুকরোগুলো খুঁটে খুঁটে তুলে এনে একটা কাগজে মুড়ে পকেটে রেখে দিল কিরিটি। জলের গ্লাসে আধা আধি জল এখনো পড়ে রয়েছে। শয্যা দেখে মনে হয় গতরাত্রে শয্যায় তিনি একেবারেই শোননি। রাত্রে সাধারণত 11টার আগে শুতেন না, সে কথা সে নিজেও জানে। তথাপি কেদারাটা। বিজয়শেখর কক্ষে প্রবেশ করলেন। মিস্টার রায়। কে? বিজয়বাবু, আসুন। কাকামণির মুখে জ্যাঠার উইলের খবর আপনি শুনেছেন? হ্যাঁ, কিন্তু একটা কথা কিছুতেই বুঝতে পারছি না বিজয়বাবু। কি? ওই কেদারাটা, যেটার উপর এখন মৃতদেহ রয়েছে। আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? হরেকৃষ্ণ যখন গতরাতে জল নিয়ে আসে, কেদারাটা ওই জানালার সামনে ছিল, এবং শশাঙ্ক শেখর ওইখানে কেদারাতে পিছন ফিরে বসেছিলেন। তবে কেদারাটা এখানে এলো কি করে? তারপর হয়তো কোনো এক সময় জ্যাঠামশাই আবার কেদারাটা এখানে টেনে এনে বসেছিলেন, এমনও তো হতে পারে। হতে পারে তো সবই, কিন্তু তা হয়নি এক্ষেত্রে। দ্বিতীয়ত, রাত্রে যে ঘাসের স্লিপারটা উনি ব্যবহার করতেন, হোয়ার ইজ দ্যাট পেয়ার অফ স্লিপার? ইট কুড নট ভ্যানিশ ইন দ্য এয়ার। তাছাড়া ওই ব্লেজড চিৎকার বাড়ির আর কেউ শুনতে পেল না কেন? নো নো, আই ক্যান্ট বিলিভ ইট। ইটস এ ড্যাম লাই। মিথ্যা কথা। বলতে বলতে কিরিটি হঠাৎ চুপ করে যায় এবং মিনিট কয়েক গুম হয়ে বসে আবার বলে, যদি কিছু মনে না করেন, আপনার জ্যাঠামশাইয়ের লাইব্রেরি ঘরে গিয়ে লালবাজারের মিস্টার তালুকদারকে আমার হয়ে যদি একটু ফোন করে দেন, কাল সকালে অতি অবশ্য আমার সঙ্গে যেন একবার তিনি দেখা করেন। সে আবার বলে গেল আজ দুপুরে বাইরে কোথাও যাবে। নিশ্চয়ই, এক্ষুনি যাচ্ছি। বিজয়শেখর চলে গেলেন ফোন করতে। কিরিটি চট করে কক্ষ সংলগ্ন বাথরুমে ভেজানো দরজা ঠেলে ভিতরে ঢুকে মেঝের দিকে তাকাতেই সোল্লাসে অস্ফুট চিৎকার করে উঠল, ইউরেকা! এবং সঙ্গে সঙ্গেই নিচু হয়ে কিরিটি বাথরুমের মেঝে থেকে শশাঙ্ক শেখরের ঘাসের স্লিপার জোড়া তুলে নিয়ে জামার পকেটে ঢোকাল
এবং আলো জ্বেলে বাথরুমটা ভালো করে আর একবার দেখে নিল। প্রায় মিনিট 15 পরে বিজয়শেখর ফোন করে ঘরে ফিরে এলেন। ওদিকে ময়না ঘরে মৃতদেহ নিয়ে যাবার জন্য গাড়ি চলে এলো। দিন সাতেক পরের কথা, কিরিটি তার শয়নকক্ষে একা বসে গভীর মনোযোগের সঙ্গে একটা বাংলা নভেল পড়ছিল। বেলা প্রায় 11টা। জঙ্গলি এসে সংবাদ দিল, সাধুশেখর বাবু এসছেন, দেখা করতে চান, এই ঘরে নিয়ে আয়। সাধুশেখর এলো। কিরিটি আহ্বান করল, আসুন। তারপর হঠাৎ এই অসময়ে? গতকাল তালুকদার সাহেব আমাদের এখানে গিয়েছিল। একটা ঘরে তিনি একা অমিয়র সঙ্গে প্রায় ঘণ্টাখানেক কি সব কথাবার্তা বলেন। যাবার সময় বলে গেছেন আপাতত কিছুদিনের জন্য নাকি অমিয়কে বাড়িতে নজরবন্দি থাকতে হবে। এসব কি কিরিটিবাবু? পুলিশ কি অমিয়কে খুনি বলে সন্দেহ করছে? পুলিশের মনের খবর আমি জানব কি করে? বাট ইট ইজ হরিবল। অমিয় আমার ছেলে, সে রেস খেলতে পারে, কল্যায় যেতে পারে, তা বলে এমন হীন কাজ করবে? আমি হলপ করে বলতে পারি কিরিটিবাবু, সে এমন করেনি। সে কথা আমার কাছে বলে তো কোনো লাভ নেই মিস্টার চৌধুরী। আমি কি করতে পারি এক্ষেত্রে বলুন? দুহাই আপনার, তালুকদার সাহেব আপনার বন্ধু, তাছাড়া আমাদের বাড়ির সকলকেই তো আপনি ভালো করে চেনেন। আর আর উইলের কথা সে তো ঘুণাক্ষরও জানতো না। হ্যাঁ, কি বলছেন আপনি? বলছিলাম অমিয় তো জানতো না দাদার উইলের কথা। হুম, জানতো। হ্যাঁ হ্যাঁ, আপনি বলছেন বটে কথা, কিন্তু আমি বলছি মিস্টার চৌধুরী, আপনার ছেলে জানতেন তিনি জ্যাঠার সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছেন। তারপর একটু থেমে কিরিটি বলে, তাছাড়া যতক্ষণ পর্যন্ত সে রাতে তিনি কোথায় ছিলেন, কি করছিলেন, সে কথা সব খুলে না বলছেন আমি কোনো সাহায্যই করতে পারবো না। আপনার ছেলেকে আমার কাছে পাঠিয়ে দেবেন? কিন্তু সে তো নজরবন্দি। সেজন্য ভাবতে হবে না, আমি তালুকদারকে বলে দেব ফোনে। বিকালের দিকে অমিয় শেখর এসে হাজির হলেন কিরিটির ওখানে। কিরিটি শশাঙ্ক শেখরের সুরতহাল রিপোর্টটা গভীর মনোযোগ দিয়ে পড়ছিল। পদশব্দে মুখ তুলে বলল, আসুন অমিয়বাবু। আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, কাজের কথা শুরু করা যাক। আপনি জানেন পুলিশ আপনাকে আপনার জ্যাঠামশায়ের হত্যার ব্যাপারে সাসপেক্ট করছে? জানি, বাট আই ডোন্ট কেয়ার ফর দ্যাট। ছেলে মানুষই করবেন না অমিয়বাবু, স্পিক আউট দ্য ট্রুথ। এ সন্দেহ থেকে যে কি হতে পারে আর কি না হতে পারে কেউ বলতে পারে না। তাছাড়া আপনারা সকলেই তো চান যে লোক সারা জীবন শ্রম আর অধ্যবসায় দিয়ে সমস্ত চৌধুরী পরিবারকে দাঁড় করিয়ে গেলেন, তার এই নিষ্ঠুর হত্যার ব্যাপারে একটা মীমাংসা হোক, প্রকৃত অপরাধীর দণ্ড পাক। কেমন, তাই কি না? জঙ্গলি এসে খবর দিল বিজয়বাবু এসেছেন। একটু পরে বিজয়শেখর এসে কক্ষে প্রবেশ করল। আসুন বিজয়বাবু। অমিয়বাবুকে একটু আগে বলছিলাম সব কথা আমাকে খুলে বলতে। শশাঙ্কবাবু আপনাদের জ্যাঠা বসায় আমার বিশেষ শ্রদ্ধাভাজন ছিলেন। তাছাড়া আপনাদের সকলেরই তো আমি হিতাকাঙ্ক্ষী, সেদিক থেকেও আমি আশা করতে পারি আপনারা সব কথাই আমাকে খুলে বলবেন। অবুঝ হোস না রে অমু, কিরিটিবাবু তো ঠিক কথাই বলেছেন, মিস্টার রায়কে সব কথা খুলে বল। বিজয়শেখর অমিয়বাবুকে লক্ষ্য করে কথাগুলো বললেন। তুমি কি বলছো দাদা? তুমিও কি তাহলে সন্দেহ করো আমি জ্যাঠামশাইকে হত্যা করেছি? অদ্ভুত একটা উত্তেজনায় অমিয়বাবুর মুখখানা যেন থমথম করতে থাকে। এরপরেই সকলেই কিছুক্ষণ চুপচাপ থাকে। তারপর হঠাৎ কিরিটি নীরবতা ভঙ্গ করে বলে ওঠে, শুনুন অমিয়বাবু, সে রাতে আপনি সিনেমায় যাননি। কোথায় গিয়েছিলেন বলুন তো? সিনেমাতে যায়নি? বিস্মিতভাবে তাকালো অমিয়বাবু কিরিটির মুখের দিকে। না,
তার প্রমাণ আছে আমার হাতে। আপনাদের দারোয়ান লাল সিং আপনাকে রাত 9:30 নাগাদ বাড়িতে ঢুকতে দেখেছে। একথা সত্য কিনা? কিরিটির কথা শুনে অমিয় সহসা যেন বৈদ্যুতিক শক খাবার মতোই নিশ্চল হয়ে গেলেন। তারপর হঠাৎ কিরিটির দিকে চোখ তুলে তাকালো। অমিয় বাবু, এখন বোধহয় বুঝতে পারছেন হোয়াই দ্য পুলিশ সাসপেক্ট ইউ। সে কি? তবে তুই মিথ্যা বলেছিস অমু? তীক্ষ্ণ কণ্ঠে বিজয়শেখর প্রশ্ন করলেন। হ্যাঁ, কিরিটবাবু ঠিকই বলছেন, সিনেমাতে সে রাতে আমি যাইনি। তবে আমি বাড়িতেই ছিলাম, আর আর রাত্রি 10:30 নাগাদ জ্যাঠামশাইয়ের সঙ্গে দেখাও করেছিলাম। মুহমানের মতো অমিয় যেন বলে গেল সবগুলো কথা। জ্যাঠামশাইয়ের সাথে দেখা করেছিলি কেন? মাসখানেক আগে হঠাৎ একদিন মা আর বাবার মধ্যে কথা শুনে বুঝতে পারি জ্যাঠামশাই আমাকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন। কেন আমাকে বঞ্চিত করলেন তাই জিজ্ঞাসা করতে গিয়েছিলাম। তারপর? বিজয়শেখর প্রশ্ন করলেন। আমার কথা শুনে জ্যাঠামশাই বললেন তিনি যা ভালো বুঝেছেন তাই করেছেন। তখন ইচ্ছা হয়েছিল তাকে তাকে খুন করি। কি সর্বনাশ! এবারে বোমার মতোই যেন ফেটে পড়ল আমিও। সর্বনাশ কেন? কেন তিনি আমাকে বঞ্চিত করবেন? কি আমার অপরাধ? রেস কি শুধু আমি একাই খেলি? তার আর সব ভাইপোরা সাধু? তাদের কারো কোনো দোষ নেই? তবে কেন কেন আমি সইব এই অন্যায় অফিসার? মুহূর্তে ঘরের সমস্ত আবহাওয়া যেন বিষিয়ে উঠল। ওই দিন রাত্রি 9:30 শশাঙ্ক শেখরের গৃহে। শশাঙ্ক শেখরের ঘরে উপস্থিত সাধুশেখর, বিজয়, বিনয়, অমিয় আর সুনয়নী দেবী। ঘরের মধ্যে কিরিটি বলছিল, পুলিশ অমিয়বাবুকে একা নজরবন্দি করে রাখলেও আসলে আপনারা সকলেই পুলিশের নজরবন্দি, কারণ আপনাদের মধ্যেই আছে খুনি। সাধুশেখর চিৎকার করে উঠলেন, এ আপনি কি বলছেন? আমরা আমাদের সবচেয়ে যিনি আপন তাকে খুন করেছি? হ্যাঁ, মানুষের শুভবুদ্ধি যখন দুর্বুদ্ধিতে আচ্ছন্ন হয় তখন কোনো নীচ কাজ নেই যে সে তা করতে পারে না। কিন্তু এ যে সাংঘাতিক কথা, বিজয়বাবু বললেন। শুনুন, আমি অনুমানে বলতে পারি সে রাতে আসলে কি ঘটেছিল। রাত্রি 9:15 নাগাদ অমিয়বাবু তার জ্যাঠামশাইয়ের সঙ্গে দেখা করতে আসেন এবং উইল সংক্রান্ত ব্যাপারে তার সঙ্গে কথা কাটাকাটি হয়। অমিয়বাবু ভয়ানক চটে ওঠেন এবং হয়তো তাকে মৃত্যু ভয়ও দেখান। অমিয়র সঙ্গে যখন কথা কাটাকাটি হচ্ছিল সে সময় সুনয়নী দেবী ছিলেন দরজার বাইরে। হঠাৎ সাধুশেখর প্রশ্ন করলেন তার স্ত্রীকে, এ কথা কি সত্যি? হ্যাঁ, আমিও ঘরের দিকে আসছিলাম, রাতে কিছু খাননি, অন্তত 1 কাপ দুধ খাবেন কিনা জিজ্ঞাসা করতে। অমিও অমন ধরনের কোনো কথা বলেছিল? হ্যাঁ, খুন করবে বলে শাসিয়েছিল। রেগে ঘর থেকে ও যখন বেরিয়ে যায় আমাকে দেখতে পাইনি। হা ভগবান! সাধুশেখর 2 হাতে মুখ ঢাকলেন। কিরিটি বলতে লাগল, রাত্রি 9:30 পর এবং 10:15 মধ্যে শশাঙ্ক শেখর খুন হয়েছেন। বিজয়বাবু তার জ্যাঠামশাইয়ের সঙ্গে দেখা করে আসবার পরই বোধহয় তিনি নিহত হয়েছেন। সে কি? তবে যে হরেকৃষ্ণ বলল জ্যাঠার সঙ্গে সে কথা বলেছে, তিনিও তার উত্তর দিয়েছেন? বিজয়শেখর প্রশ্ন করলেন। দ্যাট ইজ নট কারেক্ট। হরেকৃষ্ণ যখন জল নিয়ে ও ঘরে আসে, শশাঙ্ক শেখর ওয়াজ অলরেডি ডেড, মৃত। জানালার কাছে কেদারাটা টেনে নিয়ে মৃত দেহটাকে কায়দা করে কেদারার উপরে পিছন ফিরিয়ে বসিয়ে রাখা হয়েছিল, কিরিটি বলল। তবে তার কথার জবাব দিয়েছিল কে? খুনি। হি ওয়াজ সামহায়ার ইন দিস রুম, লুকিয়েছিল। শশাঙ্ক শেখর হরেকৃষ্ণর কথার জবাবে কেবল হ্যাঁ আর না দুটো কথা বলেছিল।
হরেকেষ্টর মনে কোনো সন্দেহ হয়নি। তারপর হরেকেষ্ট যখন চলে গেল, তখন খুনি নিশ্চয় আবার কেদারাটাকে টেনে ঘরের মাঝখানে এনে রাখে। খুনি যতই চালাক হোক না কেন, আমার কাছে ধরা পড়ে গেছে। বলতে বলতে সহসা কিরিটি পকেট থেকে শশাঙ্ক শেখরের ব্যবহৃত ঘাসের স্লিপার জোড়া বের করে বলে, এই স্লিপার জোড়াই খুনের প্রমাণ। এবং এছাড়া এই ঘরের মধ্যে এমন একটি প্রমাণ সে রেখে গেছে, যাতে করে তাকে আমাদের শনাক্ত করতে আদপেই বেগ পেতে হবে না। বলতে বলতে কিরিটি স্লিপার জোড়া টেবিলের উপর নামিয়ে রাখল। তারপর আবার বলতে শুরু করল, রাত 12টার সময় একটা আর্তচিৎকার শোনা যায়। একমাত্র বিজয়বাবু ছাড়া দ্বিতীয় কেউ সেই চিৎকার শুনতে পায়নি। কথা হচ্ছে চিৎকারটা সত্যিই হয়েছিল কিনা। আমি বলছি, হ্যাঁ, চিৎকার করেছিলেন সুনয়নী দেবী। ঘরের মধ্যে যেন বজ্রপাত হলো। কিরিটি একা চেয়ারে বসেছিল, আর সকলেই তার নির্দেশে ঘর ছেড়ে চলে গেছে। হঠাৎ ভেজানো দরজা ঠেলে সুনয়নী দেবী কক্ষে প্রবেশ করলেন। আসুন বৌদি। আমার ছেলেকে বাঁচান ঠাকুরপো। আমি মা, আমি ভগবানের নামে বলছি, আমি এ পাপ করিনি। কিন্তু এখনো আপনি আমাকে বলেননি বৌদি, সে রাতে 12টার সময় আপনি আবার এই ঘরে কেন এসেছিলেন? হতভাগা অমিকে বাঁচাতে। ও কথা শুনবার পর তার উপর আমি নজর রেখেছিলাম, আর মাঝরাতে হঠাৎ তাকে একা ঘর থেকে চুপি চুপি বেরিয়ে এই ঘরের দিকে আসতে দেখে আমি আসি তার পিছনে পিছনে অনুসরণ করে। সে আগেই এ ঘরে আসে। ঘরে ঢুকেই দেখি অমির হাতে পিস্তল। ভাসুরের পিছন দিকে উঁচিয়েছে দেখে চিৎকার করে উঠি, কিন্তু কিন্তু জানি, সে চিৎকার শুনে হঠাৎ আপনার ছেলে বোধহয় ভয় পেয়ে পালাতে যায়, যার ফলে ধাক্কায় জলের গ্লাসটা পড়ে ভেঙে যায়, এবং আপনি তখন একটা গ্লাসে জল এনে রেখে দিয়ে কাচের টুকরোগুলো তুলে নিয়ে জল মুছে চলে যান এ ঘর থেকে। কিন্তু কেন? কারণ জলের গ্লাসটা ভাঙা দেখলে আমার চিৎকার যদি কেউ শুনে থাকে, সন্দেহ করতে পারে এই ভেবে। সন্দেহ কিসের? আপনি তো তখনও জানতেন না শশাঙ্ক মারা গেছেন। জানতাম না বটে, তবে আমার ছেলে ঘর থেকে চলে যাবার পরই আমার কেমন যেন সন্দেহ হয়। চিৎকারের শব্দেও আমার ভাসুর কোনো সাড়া দিলেন না কেন? কাছে এগিয়ে যেতে সব বুঝতে পারি, আর সেজন্যই একটা গ্লাস জল এনে এখানে রেখে দেই। ইতিমধ্যে কখন একসময় বিজয়শেখর কক্ষ মধ্যে প্রবেশ করেছে সুনয়নী দেবী না জানতে পারলেও কিরিটি লক্ষ্য করেছিল। এবার বিজয়শেখর হঠাৎ প্রশ্ন করল, তবে জলের গ্লাস থেকে জল খেল কে? পরে আপনার এই প্রশ্নের জবাব দেব বিজয়বাবু। রাত অনেক হলো, আজকের মতো বিদায় নেব। এরপর সকলকে ঘর থেকে বিদায় করে দরজায় চাবি লাগিয়ে কিরিটি বিদায় নেবার আগে একবার সুনয়নী দেবীর সঙ্গে গোপনে কিছু কথাবার্তা বলে চলে গেল। অন্ধকার রাত্রির বুকে জেগে কৃষ্ণা চতুর্দশীর চাঁদ। রাত বোধ করি 2টো হবে। কিরিটি আর তালুকদার নিঃশব্দে শশাঙ্ক শেখরের ঘরে প্রবেশ করে খাটের বাদিকে যে আলমারিটা ছিল তার পশ্চাতে আত্মগোপন করে অপেক্ষা করতে লাগল। সমস্ত বাড়িটাই যেন কবরখানার মতো নিস্তব্ধ হয়ে গিয়েছে। ঝিমঝিম করছে রাত্রির নিস্তব্ধতা। চাঁদের সামান্য একটু আবছা আলো খোলা জানালা পথে ঘরের মধ্যে এসে পড়েছে। তালুকদারকে কিরিটি বলছে তাকে আসতেই হবে। যখন সে জেনেছে ওই স্লিপার জোড়াই একমাত্র প্রমাণ নয়, তাছাড়াও এ ঘরে এমন কোনো চিহ্ন রেখে গেছে যাতে করে তাকে শনাক্ত করতে আমাদের একটুও বেগ পেতে হবে না, এবং এসব ক্ষেত্রে খুনির সাইকোলজি যা হয়, তাকে সেই মারাত্মক চিহ্নটি সরাবার জন্য আসতেই হবে। হঠাৎ এমন সময় বাথরুমের দিক থেকে সতর্ক পায়ের চাপা শব্দ শোনা গেল। কিরিটি সজাগ হয়ে ওঠে। ওই আসছে। নিঃশব্দ সতর্ক পদসঞ্চারে দীর্ঘ 7 দিন ও 7 রাত্রির পরে খুনি আবার এই ঘরে পদার্পণ করেছে। সত্যই সে এলো, অন্ধকারে অস্পষ্ট আবছা রহস্য দিয়ে ঘেরা, সর্বাঙ্গে কালো একটা চাদর মুড়ি দেওয়া।
চাদরখানা টেনে মুখের নিম্নাংশ পর্যন্ত ঢেকে দিয়েছে, যেখানে কিরটি কয়েক ঘন্টা আগে টিপয়ের উপর স্লিপার জোড়া রেখে গিয়েছিল সেটার সামনে এসে দাঁড়ালো সে। হাত বাড়িয়ে স্লিপার জোড়া তুলে নিল, সঙ্গে সঙ্গে একটি চাপা হাসি এবং কিরটির কণ্ঠে বজ্র নির্মোঘ, ইউর গেম ইজ আপ মাই ডিয়ার ফ্রেন্ড। 5 ছেলের হান্টিং টর্চ বাতির আলোর ঝাপটা খুনির চোখে মুখে যেন ঝাঁপিয়ে পড়ল। একটা আর্ত অস্ফুট চিৎকার। কিরটি বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে দুহাতের লৌহ বেষ্টনীতে বেঁধে ফেলল আগন্তুককে। বলল, চাঁদের আলো আছে ঘরে, বাড়ির সকলকে ডাকো তালুকদার। বিস্মিত হতচকিত সকলে। ঘরে বাতি জ্বালা হয়নি, শুধু চাঁদের ক্ষীণ আলো। সেই অস্পষ্ট আলো ছায়ায় সবাই দেখল চেয়ারের ওপর কালো চাদরে মুখ পর্যন্ত ঢাকা কে একজন বসে আছে নিঃশব্দে। আসুন সকলে, খুনিকে পাওয়া গেছে। লজ্জায় কালো কাপড়ে মুখ ঢেকেছেন। ঘরের আলো জ্বেলে ওর অবগুণ্ঠন মোচনের আগে প্রকৃত ব্যাপারটা সংক্ষেপে আপনাদের খুলে বলতে চাই। আগে আমি বলেছি, খুনি আপনাদের মধ্যেই একজন। কেন? তার কারণ আপনারা ছাড়া বাইরের কেউ জানত না যে শশাঙ্ক শেখর ডায়াবেটিস রোগে ভুগছিলেন। ঘন ঘন তাকে বাথরুমে যেতে হতো। খুনি টুক দ্যাট চান্স এবং বাথরুমের মধ্যে আত্মগোপন করে সুযোগের অপেক্ষায় ছিল। অমিয়বাবু সেরাতে এ ঘর থেকে চলে যাওয়ার পর শশাঙ্ক শেখর উত্তেজিত হয়ে ওঠেন, তাই জল খেয়ে বাথরুমে যান। বাথরুমে গিয়ে আলো জ্বালাতেই খুনি অতর্কিতে পিছন দিক থেকে তাকে আক্রমণ করে, রেশমি সুতোর গুচ্ছ দিয়ে গলায় ফাঁস লাগায়। দ্বিতীয়ত, এ বাড়ির সংস্থান আর নির্মাণ এমন যে একমাত্র এ বাড়ির লোক ছাড়া বাইরের কারোর পক্ষেই তার শয়নকক্ষের মধ্য দিয়ে কিংবা বাইরের দেওয়াল বেয়ে বাথরুমে এসে লুকিয়ে থাকা অসম্ভব। যখনই আমি স্থির নিশ্চিত হলাম যে বাড়ির মধ্যেই কেউ একজন খুনি, তখনই ভাবতে শুরু করি সে কে। সকলের মুভমেন্টস চেক করে বুঝলাম আপনাদের মধ্যে একমাত্র ইনি ছাড়া আর কারো পক্ষে সে রাতে হত্যা করাও সম্ভব ছিল না। কিন্তু হত্যার মোটিভ থাকা প্রয়োজন। সেটা শুনলে আশ্চর্য হবেন, সামান্য বোঝবার ভুল। শশাঙ্ক শেখরের উইলে অমিয়বাবুকে বঞ্চিত করার প্রধান কারণই ছিল তাকে কান ভাঙানি দেওয়া। স্নেহ দুর্বল চিত্ত শশাঙ্ক শেখরের। অমিয় সম্পর্কে নানা কথা শুনতে শুনতে তার মন বিকল হয়ে ওঠে। ফলে অমিয়কে তিনি সম্পত্তি থেকে বঞ্চিত করেন। কিন্তু খুনি একটা জিনিস জানত না, শশাঙ্ক শেখরের চিত্ত স্নেহ দুর্বল এবং তিনি কান পাতলা হলেও ভীষণ বুদ্ধিমান ছিলেন। এবং একদিন হি স্মেল দ্য র্যাট। এবং ব্যাপারটা যে বহুলাংশে হিংসাই হয়েছে তা বুঝতে তার দেরি হলো না। শশাঙ্ক শেখর তখন খুনিকে একদিন মুখোমুখি চার্জ করলেন এবং তাকেও সম্পত্তি থেকে বঞ্চিত করবেন সে কথা জানিয়ে দিলেন। খুনি এইখানে মারাত্মক ভুল করল। সে ভাবল ওটাই বুঝি শশাঙ্ক শেখরের সত্যিকারের অন্তরের কথা। পাশে সত্যই শশাঙ্ক শেখর দ্বিতীয় একটা উইল করেন, এই ভয়ে অতর্কিতে পিছন থেকে গলায় ফাঁস জড়িয়ে তাকে খুন করল। এই ঝগড়ার ঘটনাটা একমাত্র সুনয়নী দেবী ছাড়া দ্বিতীয় কেউ জানত না। আজই রাত্রে তিনি সে কথা আমাকে বলেছেন এবং সঙ্গে সঙ্গে খুনের উদ্দেশ্যও আমার কাছে পরিষ্কার হয়ে গিয়েছে। তালুকদার, ঘরের আলোটা এবারে জ্বালো। শশাঙ্কবাবুর পায়ে চটি না থাকাতেই আমি বুঝেছিলাম হি ওয়াজ মার্ডার্ড ইন দ্য বাথরুম। তাছাড়া সেখানে খুন করাই ছিল সবচাইতে নিরাপদ খুনির পক্ষে। দপ করে ঘরের আলো জ্বলে উঠল। হাত বাড়িয়ে কিরটি তখন খুনির মুখ থেকে কাপড়টা টেনে নিয়ে বলতে শুরু করল, বিজয়বাবু, ভেবেছিলেন নিজ থেকে আমার কাছে সাফাই গাইতে পারলেই বুঝে আমার চোখে ধুলো দিতে পারবেন। একটা কথা কিন্তু ভুলে গিয়েছিলেন। যে লোক সাধারণত রাত্রি 10টার বেশি জাগে না, সে হঠাৎ রাত 12টা পর্যন্ত জেগেছিল কেন? চিৎকার শুনতে কি? কি করে বুঝলে কিরিটি যে বিজয়বাবুই খুনি? তালুকদার প্রশ্ন করল। বাই সিম্পল অ্যানালাইসিস। বিনয় হত্যা করতে পারে না,
কারণ তিনি থাকতেন একেবারে শেষ দিককার ঘরে। সেখান থেকে শশাঙ্কের ঘরে ঢুকতে হলে একমাত্র ওই দরজা ছাড়া উপায় ছিল না, এবং সেক্ষেত্রে ঘরে ঢুকে হত্যা করে দরজা বন্ধ করে বেরোবারও উপায় ছিল না। তারপর অমিয়বাবু, তিনি যে খুন করেননি তার প্রমাণ মুভমেন্টস। সাধুবাবু আর সুনয়নী দেবীর মুভমেন্টসও তাদের নির্দোষিতার প্রমাণ। বাকি বিজয়বাবু। সামান্য একটা পরীক্ষা করেছিলাম খুনিকে স্রেফ ধাপ্পা দিয়ে, যে খুনি এমন একটা চিহ্ন এ ঘরে রেখে গেছে যাতে করে তাকে শনাক্ত করতে আমাদের একটুও বেগ পেতে হবে না। এবং নির্ভুলভাবেই উনি আমার ফাঁদে পা দিলেন। বিধাতার দণ্ড এমনই করেই পাপীর মাথায় পড়ে। সাধুবাবু, আমার কর্তব্য শেষ। এবারে তালুকদার সাহেবের সঙ্গেই আপনাদের আলোচনা। আমি আসি। স্তম্ভিত মুহ্যমান সকলকে ঘরের মধ্যে রেখে কিরিটি ধীর পদে ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে গেল। ঘরের উজ্জ্বল বৈদ্যুতিক আলো অন্ধকারের সকল রহস্য উদ্ঘাটন করে দিয়েছে। বিজয়শেখর তার জ্যাঠামশায়ের হত্যা অপরাধের কলঙ্ক এবং দুর্নিবার লজ্জা মাথা পেতে নিলেন।